প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করতেছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো, হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আরও একটি পর্ব নিয়ে। এবং তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করো তারা জানো যে আমরা লাস্ট পর্বগুলো কিন্তু তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়, যেই অধ্যায় শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন, এই অধ্যায়ের উপরে মূলত আমরা পর্বগুলো নিতেছি আর কি। তো সেই ধারাবাহিকতায় আমি আজকের পর্বে তোমাদের সাথে আয়নিক বন্ধন এই টপিকটা আমি আসলে আলোচনা করব এবং আয়নিক বন্ধনে কারা কারা অংশগ্রহণ করে, মূলত বন্ধনটা কিভাবে গঠিত হয়, এই বন্ধনের আদার্স যে বিষয়গুলো থাকে জানার, আমি সেগুলোই এই পর্বে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। তো লাস্ট পর্বে কিন্তু তোমাদের সাথে আমি অষ্টক নিয়ম নিয়ে একটা নিয়ম ব্যাখ্যা করেছিলাম। সো এরপরেই কিন্তু আমাদের বইয়ের যেই আলোচনা, সেই আলোচনায় কিন্তু রাসায়নিক বন্ধন বা আয়নিক বন্ধনের আলোচনায় সেখানে উঠে এসেছে। সো যার জন্য আমরা কিন্তু আজকের পর্বে মূলত আয়নিক বন্ধনকে কেন্দ্র করে আমাদের পর্বটা সাজানোর চেষ্টা করব। সো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকো, দেখো আমি কি পয়েন্ট তোমাদের সামনে উপস্থাপন করি, সেগুলো বোঝার চেষ্টা করো। দেন বইটা পড়লে আশা করি তোমাদের বেসিক সহ যাবতীয় যা কিছু আছে সেগুলো সকল কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। তো আমরা আয়নিক বন্ধনে যাওয়ার আগে শুরুতে একটু কথা বলবো রাসায়নিক বন্ধন নিয়ে। মূলত বন্ধনটা কেন গঠিত হয়, এখানে আসলে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে মিলিত যে হবে, এই মিলিত হওয়ার আসলে ইচ্ছাটা কেন। এখানে দেখো একটা ব্যাপার, মানুষ যেরকম কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, পরমাণু সমূহেরও কিন্তু একটা স্বার্থ থাকে, যে আমার মনে চাইলো আমি একজনের সাথে যৌগ গঠন করে ফেললাম, আমার ভাল লাগলো না আমি যৌগ গঠন করলাম না, ব্যাপারটা আসলে কোনোভাবেই এরকম না। এখানে উভয় পরমাণুরই কিন্তু একটা উদ্দেশ্য আছে যে আমরা এই জন্য ওই একে অপরের সাথে যুক্ত হব। ফর এক্সাম্পল আমরা জানি সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। সো এখানেও কিন্তু সোডিয়ামের একটা চাওয়া থাকে, ক্লোরিনেরও একটা চাওয়া থাকে এবং উভয়ই কিন্তু উভয়ের স্বার্থ হাসিলের জন্যই একে অপরের সাথে যুক্ত হয়। তো আমার প্রথম কাজ হচ্ছে রাসায়নিক বন্ধনটা আসলে কেন গঠিত হয় সেইটার অ্যান্সারটা খোঁজা। তো দেখো তোমাদের বইয়ে কিন্তু সব কিছুকে সুন্দরভাবে জাস্ট উপস্থাপন করার চেষ্টা করেছে। এইখানে দেখো কি বলেছে যে বন্ধন গঠনের কারণ কি, আমরা জাস্ট এই পয়েন্টগুলো একটু দেখবো যে কেন বন্ধনটা আসলে গঠন হয়, রাসায়নিক বন্ধনটা। তো দেখো কি বলেছে যে বন্ধন গঠনের কারণ হচ্ছে প্রত্যেকটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করতে চায় বা স্থিতিশীল হতে চায়। তাহলে আমরা কিন্তু একটা কারণ পেয়ে গিয়েছি যে প্রত্যেকটা পরমাণুই চায় তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস তার মতো একটা কাঠামো সে অর্জন করতে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন বিন্যাসটা এইটা যেন অবশ্যই স্থিতিশীল হয়। আচ্ছা, তাই যখন একই মৌল বা ভিন্ন মৌলের দুটি পরমাণু কাছাকাছি আসে, তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হয়তোবা কখনো কখনো তারা গ্রহণ করতে পারে, আর না হয় তারা ত্যাগ করতে পারে, আর না হয় তারা ভাগাভাগি করতে পারে। ভাগাভাগি দ্যাট মিনস শেয়ার করতে পারে আর কি। এবং এই যে কাজগুলো, ইলেকট্রন গ্রহণ বলো, ত্যাগ বলো বা শেয়ার বলো, এই কাজগুলো করে তারা কি নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে এবং স্থিতিশীলতাও কি করে অর্জন করে। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে প্রত্যেকটা পরমাণু বন্ধন গঠনের মূল উদ্দেশ্য কি, সে হয়তো ইলেকট্রন ত্যাগ করবে, না হয় সে ইলেকট্রন গ্রহণ করবে, না হয় সে ইলেকট্রন শেয়ার করবে এবং এই ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের মাধ্যমেই তারা কিন্তু তাদের সর্বশেষ যে কক্ষপথ, এই কক্ষপথে একটা স্থিতিশীল যে কাঠামো, সেই কাঠামো তারা অর্জন করতে চায়। আচ্ছা, এবং এই কাঠামো যে অর্জন করতে চায়, ইলেকট্রন বিন্যাস অর্জন করে, ফলে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয়। আর এই আকর্ষণের কারণেই কিন্তু রাসায়নিক বন্ধন তৈরি হয়। আকর্ষণ কেন তৈরি হয়? দেখো উভয় পরমাণুর উদ্দেশ্য সেম, যে যেরকম সোডিয়াম আসলে সোডিয়ামেরও উদ্দেশ্য যা, ক্লোরিনেরও উদ্দেশ্য তা। তাহলে এই যে তারা একে অপরের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে, একে অপরের সাথে মিলিত হওয়ার মাধ্যমে তারা যে উভয়ই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করলো, তো এই অর্জন করার পর এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয় এবং এই আকর্ষণ বলের প্রভাবেই কিন্তু রাসায়নিক বন্ধনটা গঠিত হয়ে থাকে আর কি। তাহলে আমরা রাসায়নিক বন্ধন কেন গঠন হয় এটার অ্যান্সার কি লিখব, যে প্রত্যেকটা পরমাণুই তাদের সর্বশেষ যে শক্তি স্তর, এই শক্তি স্তরে তারা নিষ্ক্রিয় গ্যাসের
মতো কাঠামো বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায়। এজন্য কোনো কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, কোনো কোনো পরমাণু গ্রহণ করে, কোনো কোনো পরমাণু ইলেকট্রন শেয়ার করে। তো এই ইলেকট্রন ত্যাগ, গ্রহণ এবং শেয়ারের মাধ্যমে এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয় এবং এই আকর্ষণ বলের প্রভাবেই কিন্তু একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হতে চায় বা যুক্ত হতে পারে। তাহলে এই যে আকর্ষণ বল যে তৈরি হচ্ছে, এই আকর্ষণ বলটাই কিন্তু মূলত রাসায়নিক বন্ধন গঠনের জন্য দায়ী থাকে বা রাসায়নিক বন্ধন গঠনের জন্য ভূমিকা পালন করে। আমাদের এরপরে জানতে হবে যে আসলে আমাদের বইয়ে কয় রকমের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মেজর দুইটা, আচ্ছা আছে মোট তিনটা, বাট মেইনলি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, আর আরেকটা আছে ধাতব বন্ধন। তবে কোশ্চেনগুলো সাধারণত আয়নিক এবং সমযোজী এই দুইটা পার্ট থেকে একটু বেশি আসে কোশ্চেনগুলো, যে আয়নিক বন্ধন থেকেও আসবে, সমযোজী বন্ধন থেকেও আসবে, আর ধাতব বন্ধন থেকে আসে, বাট এদের দুজনের অনুপাতে ধাতব বন্ধন থেকে কোশ্চেনটা একটু কম আসে, বা এটা একটু গুরুত্বপূর্ণের বিচারে এটা একটু ওদের থেকে একটু কম গুরুত্বপূর্ণ। তো আমরা এখন যাব আজকের আমাদের এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ধন কেন্দ্রিক আলোচনাগুলো হবে। তো এখন দেখো আয়নিক বন্ধনের জন্য আমরা আসলে কি কি পয়েন্ট এখানে নোট করতে পেরেছি। তো সবার আগে আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আয়নিক বন্ধন। তো দেখো আমরা বন্ধনে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা বিষয় আগে একটু মানে মাথায় সেট করে নিতে হবে যে আয়নিক বন্ধনটা আসলে কাদের কাদের মধ্যে হবে এবং কেন হবে। যে আমরা যে এখানে লিখেছি দেখো যে ধাতুসমূহ এখানে অংশগ্রহণ করবে, কেন আসলে ধাতুসমূহ অংশগ্রহণ করবে, তো সবকিছুই তোমাদের সাথে ইন ডিটেইলস আলোচনা করা হবে। তো সবার আগে আসো আমরা প্রথম পয়েন্ট যেটা নিব যে ধাতু অংশগ্রহণ করবে। এখন আমি তোমাদেরকে এর আগের যে পর্বগুলো নিয়েছিলাম চ্যাপ্টার 6 যখন কভার করেছিলাম তখন কিন্তু আমাদের পর্যায় সারণী নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি তোমাদের সামনে আলোচনা করেছি। তো সেখানে কিন্তু দেখো গ্রুপ 1 এর মধ্যে অবশ্যই মনে রাখতে হবে যে হাইড্রোজেন বাদ যাবে। গ্রুপ 1 এর মধ্যে কিন্তু আমরা হাইড্রোজেনকে কাউন্ট করব না, হাইড্রোজেন বাদে অন্যান্য যারা আছে তাদেরকে আমরা নিব আর কি। তাহলে গ্রুপ 1 হাইড্রোজেন বাদে বাকি যারা আছে তারা, এবং গ্রুপ 2 এর সবাই, এদেরকে আমরা কি বলবো? ধাতু বলবো। কেন এরা ধাতু হতে পারবে? কারণ দেখো নিচে আমি একটা ডেফিনিশনের মতো করে দিয়েছি যে আয়নীকরণ শক্তির মান কম থাকায়। আয়নীকরণ শক্তির মান কি ছিল? যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন বের করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ এনার্জি দিতে হয়, মানে যেই পরিমাণ এনার্জি দিলে কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, সেইটাই হচ্ছিল আয়নীকরণ শক্তি। তো এখানে বলতেছে যে আয়নীকরণ শক্তির মান কম থাকায় এই সকল গ্রুপের সদস্যরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন বা পজিটিভ আয়ন তৈরি করে। তাহলে যেহেতু আয়নীকরণ শক্তির মান কম, তার মানে কি তাকে অল্প শক্তি দিলেই সে তার ইলেকট্রনটাকে ত্যাগ করতে পারবে বা ইলেকট্রনটা ত্যাগ করবে। তো আমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সদস্য যারা আছে এদেরকে আমি অল্প শক্তি দিয়েই এদের থেকে আমি ইলেকট্রনটা কি করতে পারি? বের করে নিয়ে আসতে পারি। এবং এরা যখন এদের ইলেকট্রনটা ত্যাগ করবে তখন এদের মধ্যে কি তৈরি হবে? একটা ক্যাটায়ন বা পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে আমি আয়নিক বন্ধনের প্রথম যে অংশটুকু বুঝলাম সেটা হচ্ছে যে এখানে ধাতু অংশগ্রহণ করবে। এবং ধাতুসমূহ কোন কোন গ্রুপের মধ্যে আছে? গ্রুপ 1 এবং গ্রুপ 2। অন্যান্য গ্রুপের মধ্যেও আছে, তবে যেই ধাতুগুলো বেশ সক্রিয়, যারা সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যারা বেশি পরিমাণ যৌগ গঠন করে, তাদের বিবেচনা করলে সেটা সাধারণত গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সদস্যদেরকেই বেশি পাওয়া যায়, এবং তারা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন বা পজিটিভ আয়ন তৈরি করে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে অধাতু। তাহলে আয়নিক বন্ধনের মধ্যে ধাতু অংশগ্রহণ করবে এবং অধাতু অংশগ্রহণ করবে। তাহলে অধাতুর গ্রুপ কোনটা কোনটা? গ্রুপ 16 এবং গ্রুপ 17। পর্যায় সারণীর গ্রুপ 16 এবং গ্রুপ 17 এই গ্রুপটাকে আমরা বলতে পারি হচ্ছে অধাতুর গ্রুপ। এবং দেখো এখানে কি লেখা হচ্ছে যে এখানে লেখা হচ্ছে যে ইলেকট্রন আসক্তির মান বেশি থাকায়, মানে অধাতুসমূহ যারা আছে এরা কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করে বেশি পরিমাণ শক্তি প্রডিউস করতে পারে, যেটাকে কিনা আমরা বলি ইলেকট্রন আসক্তি। আচ্ছা, সো ইলেকট্রন আসক্তির মান বেশি থাকায় এই সকল গ্রুপের সদস্যরা
সহজেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন তৈরি করতে পারে। মানে বোঝানো হচ্ছে যে ইলেকট্রন আসক্তির মান বেশি, দ্যাট মিনস এই যে গ্রুপ 16 এবং গ্রুপ 17 মধ্যে যে সকল পরমাণু আছে বা যে সকল অধাতু আছে, এরা ইলেকট্রন গ্রহণ করে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। তো যেহেতু এরা বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে, তার মানে বুঝতে হবে যে এদের ইলেকট্রন আসক্তির মান বেশি, অর্থাৎ এরা ইলেকট্রনকে চায়, এরা ইলেকট্রনকে আকর্ষণ করে, এজন্যই এরা বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। তো ইলেকট্রন আসক্তির মান বেশি থাকায় এই সকল গ্রুপের সদস্যরা সহজেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন তৈরি করে। তাহলে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম, এক, ধাতুসমূহ অংশগ্রহণ করবে, আয়নীকরণ শক্তির মান কম থাকায় এরা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন বা পজিটিভ আয়ন তৈরি করবে, আর দুই নাম্বার, অধাতুরা অংশগ্রহণ করবে, এদের ইলেকট্রন আসক্তির মান বেশি থাকায় এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন তৈরি করবে। ওকে, সো আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে যে এদের সমন্বয় করে কিভাবে আমি বন্ধনটা গঠন করব, যে সেটা ডায়াগ্রামটা আলোচনা করা। তো চলো আমরা জাস্ট ওই অংশটুকুতে ফোকাস করি। তো আমরা এখন যেই কাজটা করব তা হলো যে এক্সাম্পল দিয়ে আমরা এই যে বিষয়গুলো বোঝার চেষ্টা করব, কারণ তোমরা অলরেডি জানো যে আয়নিক বন্ধন এর মধ্যে ধাতু এবং অধাতুসমূহ অংশগ্রহণ করতেছে। তো আমরা এখন জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখব এবং আমাদের এই বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো আমরা প্রথমে আমাদের বইয়ের যে এক্সাম্পলটা আছে, আমরা সেই বইয়ের এক্সাম্পলটাই দেওয়ার চেষ্টা করতেছি। এইখানে আমরা দুইটা পরমাণু নিচ্ছি, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। তো তোমাকে ফার্স্টে একটা ক্যালকুলেশন করতে হবে এরকম, যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সে যদি একটা ইলেকট্রন বাদ দেয় তাহলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 10টা, যেটা কিনা নিয়নের মতো, নিয়নের ইলেকট্রন 10টা। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে নিয়নের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারে, তার মানে কি তার জন্য অপশন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা, যেটা কিনা আর্গনের মতো। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে পৌঁছে যাচ্ছে নিয়নের কাছে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে পৌঁছে যাচ্ছে আর্গনের কাছে। তাহলে আমরা ব্যাপারটা বুঝিয়ে যাচ্ছি যে সোডিয়াম তার ইলেকট্রনটা ত্যাগ করবে, আর ক্লোরিন সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করবে সেই ইলেকট্রনটা ক্লোরিন পরমাণু হচ্ছে গ্রহণ করবে। ওকে, তো এই জায়গাতে দেখো এই বিষয়গুলোই কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে, যে সোডিয়াম পরমাণু দেখো লাস্ট কক্ষপথে এই যে আমরা একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, আর ক্লোরিনের লাস্ট কক্ষপথে হচ্ছে 7টা, যেখানে দেখো এই যে এখানে একটা কম আছে। যদি আমি এই ইলেকট্রনটাকে কোনোভাবে এখানে পাঠাতে পারি তাহলে কিন্তু উভয় পরমাণুই কিন্তু দুইটা নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো বিন্যাস তারা অর্জন করতে পারবে। এবং নেক্সটে কিন্তু তোমাকে এই জিনিসটাই বলা হচ্ছে, দেখো এই যে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন ত্যাগ এখানে চিত্র সহকারে দেখিয়ে দিচ্ছে, যে এই যে ইলেকট্রনটা ছিল এখানে, সেই ইলেকট্রনটা এখন আর এখানে নেই, সে চলে যাচ্ছে কোথায়, এই জায়গাতে চলে যাচ্ছে। তার মানে আমার ইলেকট্রনটা এখান থেকে কক্ষপথ থেকে ক্লোরিন কক্ষপথের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো গেল এটা। এখন ইলেকট্রন চলে যাওয়ার পরের অবস্থাটা কি হবে, দেখো আমরা যেই কথাটা বললাম যে কোনো একটা পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সে কিন্তু ক্যাটায়নে পরিণত হয়, কারণ তার উপরে আমরা পজিটিভ চার্জ দেই, পজিটিভ চিহ্ন দেই। এবং ক্লোরিন পরমাণু বা কোনো একটা পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তার উপরে আমরা হচ্ছে নেগেটিভ চিহ্ন দেই। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ সাইন, আর ইলেকট্রন গ্রহণ করলে হচ্ছে নেগেটিভ সাইন দেওয়া হচ্ছে। যেহেতু সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করেছে এজন্য হচ্ছে Na+, বা এটাকে অনেক সময় আমরা এইভাবে দেখাই যে থার্ড ব্র্যাকেট দেই, থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে আমরা একটা প্লাস চিহ্ন দিই, মানে বোঝাতে চাই যে এই পরমাণুটা একটা ইলেকট্রন ত্যাগ করেছে বিদেশে ক্যাটায়নে পরিণত হয়েছে। ওকে, এভাবে ক্লোরিন পরমাণু কি করতে পারে, এরকম দেখো এই যে ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করেছে তার উপরে আমরা এরকম একটা মাইনাস চিহ্ন দিই, কারণ সেই ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে তার উপরে আমরা ইলেকট্রন নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝানো হয় যে সে অ্যানায়ন হিসেবে তৈরি হয়েছে। সো যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে ক্যাটায়ন। এবং এটাও মনে রাখতে হবে যে যতগুলো ইলেকট্রন ত্যাগ হবে তার উপরে কিন্তু আমরা ঠিক ততগুলোই প্লাস সাইন দিব। সো এখানে যেহেতু ইলেকট্রন ত্যাগ হচ্ছে একটা, এই জন্য একটা প্লাস সাইন, ইলেকট্রন গ্রহণ হচ্ছে একটা, সেই জন্য আমরা একটা মাইনাস সাইন দিলাম আর কি। তো এরকমভাবে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ মিলে কি তৈরি হবে, NaCl, মানে ফার্স্ট হচ্ছে Na+ আর Cl-, এরা পরস্পর একত্রিত হয়ে কি তৈরি করতে পারে, NaCl, বা যার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তো এখানে মনে রাখতে হবে যে এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন পরস্পরকে কি করবে, খুব বেশি মাত্রায় বলে আকর্ষণ বল তৈরি করবে, যেটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। অর্থাৎ পজিটিভ চার্জ সবসময় নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, ঠিক সিমিলার ওয়েতে নেগেটিভ চার্জ কিন্তু সবসময় পজিটিভ চার্জকে আকর্ষণ করে, এবং এভাবেই কিন্তু আমাদের সোডিয়াম ক্লোরাইডটা গঠন হবে। সো আশা করতেছি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এবারে আসো আমরা আর একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের বেসিকটা আরও বেশি ক্লিয়ার হবে। তো আমরা
আগেরবার এক্সাম্পলটা দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে। সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর আর ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর। তো এবার আমরা ধাতুকে পাল্টাচ্ছি, আমরা ম্যাগনেসিয়াম নিচ্ছি গ্রুপ 2 থেকে আর অধাতু হিসেবে সালফারকে নিচ্ছি গ্রুপ 16 থেকে। তো এইখানে প্রথমে যেই কাজটা করতে হবে, তোমাদেরকে একটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে 12 থেকে যদি আমরা দুইটি ইলেকট্রন বাদ দিই তাহলে 10 হতে পারতেছে, মানে নিয়ন হতে পারতেছে। আর সালফার হচ্ছে 16, সে যদি দুইটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে 18 হতে পারতেছে, তার মানে কি আর্গন। তাহলে অর্থাৎ ম্যাগনেসিয়াম হচ্ছে নিয়ন আর সালফার হচ্ছে আর্গন। তাহলে আমরা সহজেই বুঝে যাচ্ছি যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলো কার কাছে যাবে, সালফারের কাছে যাবে। তো দেখো আমরা এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 2টা। তো এখান থেকে এই যে সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন আমরা এইখানে জাস্ট ট্রান্সফার করে দেব। এই যে আমরা ইলেকট্রনগুলোকে এই যে এইখানে পাঠিয়ে দিব। তাহলে ম্যাগনেসিয়ামের কিন্তু আর এখানে ইলেকট্রন 2টি নেই, আর সালফারে কিন্তু এখানে নতুন 2টি ইলেকট্রন আসবে। সো আমরা যদি এখন পরবর্তী স্টেপে যে চিত্রটা আসবে সেই চিত্রকে যদি প্রেজেন্ট করতে চাই, দেখো চিত্রটা হচ্ছে এরকম যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে যেই স্তরটা ছিল সেই স্তরটিও নাই হয়ে গিয়েছে, আবার সেখানে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলোও নাই হয়ে গিয়েছে। কেন? কারণ সেই ইলেকট্রনগুলো মূলত সালফারের কাছে চলে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো এই জন্য ম্যাগনেসিয়াম 2+, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আমরা এইভাবে হচ্ছে Mg2+ দেখাতে পারি। আর সালফারের কিন্তু সর্বশেষ কক্ষপথেও 8টা হয়ে যাচ্ছে, আগে ছিল 6টা। এই যে 2টি ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ, এই 2টি ইলেকট্রন মূলত কার থেকে এসেছে, ম্যাগনেসিয়াম থেকে এসেছে। তো এই জন্য আমরা এখানে সালফার 2-, যেহেতু সেই ইলেকট্রন গ্রহণ করেছে এই জন্য সে কি হবে, অ্যানায়ন তৈরি করবে। সো এই জন্য S2-, যেটাকে বলা হয় সালফারের আয়ন, আর Mg2+, যেটাকে বলা হচ্ছে ম্যাগনেসিয়ামের আয়ন। তাহলে আমরা ম্যাগনেসিয়ামের আয়ন বা ক্যাটায়ন পেয়েছি আর সালফারের আয়ন বা অ্যানায়ন পেয়েছি। তো এখানে কিন্তু আরো একটা ব্যাপার লক্ষণীয় যে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে তার উপরে কিন্তু আমরা ওই কয়টা প্লাস চিহ্ন দেবো। দেখো ম্যাগনেসিয়াম যেহেতু 2টি ইলেকট্রন ত্যাগ করেছে তার মানে Mg2+ হচ্ছে, সালফার যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করেছে এই জন্য সালফারের উপরে 2- হয়েছে, কারণ ত্যাগকৃত বা গ্রহণকৃত সংখ্যাটা হচ্ছে এখানে 2। ফাইনালি কি বলা যাচ্ছে, দেখো ফাইনালি বলা যায় যে ম্যাগনেসিয়াম এবং সালফার, তাহলে এদেরকে আমি এখন একত্রিত করে ফেলবো। তাহলে Mg2+ আর এর সাথে যুক্ত হচ্ছে সালফারের 2- পরস্পর মিলিত হয়ে কি করবে, MgS বা ম্যাগনেসিয়াম সালফাইড গঠন করবে আর কি, MgS বা ম্যাগনেসিয়াম সালফাইড গঠিত হবে আর কি। তো এই হচ্ছে আমাদের অ্যানাদার একটা আয়নিক যৌগ, যেখানে কিনা আমরা দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে ধাতু এবং অধাতু নিয়ে বন্ধনটা গঠন করলে কিভাবে হয় আমরা এটা দেখার চেষ্টা করলাম। আচ্ছা, তো আমি চলে যাচ্ছি অ্যানাদার একটা এক্সাম্পলে। দেখো এই এক্সাম্পলে আমরা আরও দুইটা ভিন্ন ভিন্ন ধাতু এবং অধাতুর মধ্যে আমরা যৌগ গঠন করা দেখব। দেখো লিথিয়াম হচ্ছে গ্রুপ 1 থেকে আর অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 থেকে, অর্থাৎ গ্রুপ 16 থেকে নিচ্ছে অক্সিজেন আর গ্রুপ 1 থেকে নিচ্ছে লিথিয়াম। দেখো তো এবারের কাঠামোটা কিন্তু একটু আলাদা। তাহলে কাঠামোটা আলাদা হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সে একটা ইলেকট্রন বাদ দিয়ে হতে পারে 2, মানে সে হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো বিন্যাস অর্জন করতে পারে। আর অক্সিজেনের হচ্ছে গিয়ে 8, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে হতে পারতেছে হচ্ছে গিয়ে 10, যেটাকে আমরা বলতেছি নিয়ন। তো কোশ্চেনটা হচ্ছে এই জায়গাতে যে লিথিয়াম তো আর একটার বেশি ইলেকট্রন দিতে পারতেছে না, তাহলে অক্সিজেন যে 2টি ইলেকট্রন গ্রহণ করবে সে এই ইলেকট্রন 2টা কোন জায়গা থেকে পাবে? কারণ আমি তো একটা ত্যাগ করতেছি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা পরমাণু ইলেকট্রন দিচ্ছে একটা, বাট অপর পরমাণুর ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে 2টা, তাহলে বাকি ইলেকট্রনটা আসবে কই থেকে বা কোন জায়গা থেকে আমি বাকি ইলেকট্রনটা নিব? তো এই সমস্যা সমাধানের জন্য আমাকে অবশ্যই যেই কাজটা করতে হবে, আমার পরমাণুকে ডাবল বা 2টা বা 3টা নেওয়ার সুযোগ আছে। তো আমি এখন যেই কাজটা করব, আমি 2টা যদি লিথিয়াম নেই, দেখো 2টা লিথিয়াম প্রত্যেকে একটা একটা করে মোট 2টা ইলেকট্রন ত্যাগ করবে, প্রত্যেকেই হিলিয়ামের মতো কাঠামো বিন্যাস অর্জন করবে। আর এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন যাবে অক্সিজেনের কাছে এবং সে একটা 2টা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু হয়ে যাবে কে, নিয়ন। এবং যার জন্যই কিন্তু তোমরা দেখো দুই পাশে 2টা লিথিয়াম দেখতে পাচ্ছ, কেননা একটা লিথিয়ামের পক্ষে 2টা ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়, সে সর্বোচ্চ একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। অতএব আমি সংখ্যাটা যদি বাড়াই তাহলে আমার যা সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে ইজিলি। ওকে, সো এরপরে আমরা জাস্ট লিথিয়াম নিলাম। তো বাকি কাজটুকু খুব সহজ। দেখো লিথিয়াম সে তার ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দিবে, তার মানে এই ইলেকট্রনটা এখান থেকে চলে আসবে এই জায়গাতে, আর এই ইলেকট্রনটা এখান থেকে চলে আসবে জাস্ট এই জায়গাতে। ঠিক আছে, তো আসার পরে আমরা এর পরবর্তী ধাপে দেখলাম যে লিথিয়াম সর্বশেষ ইলেকট্রনটা হারাইয়া লিথিয়াম প্লাস হলো, অক্সিজেন দুই পাশ থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন হয়ে গেল 2- আর এই লিথিয়ামটাও হয়ে গেল প্লাস। তো সর্বশেষ কি আসতেছে দেখো, তাহলে আমরা লিথিয়াম প্লাস এরকম আয়ন পাচ্ছি 2টা, এই জন্য Li সামনে দেখো একটা 2 বসিয়েছি, মানে লিথিয়াম প্লাস এরকম আয়ন 2টা পাচ্ছি, অক্সিজেন 2- এরকম আয়ন পাচ্ছি একটা, লিথিয়াম আয়ন অক্সিজেন আয়ন মিলে কি তৈরি হলো,
Li2O, অর্থাৎ যেহেতু লিথিয়াম আয়ন দুইটা ছিল, অতএব এইটা এখন আমার অণু আকারে বসে যাবে Li2O, অর্থাৎ লিথিয়াম অক্সাইড। এর গঠনটা হচ্ছে Li2O। আমরা এইভাবেই কিন্তু লিথিয়াম অক্সাইডের গঠনটা তৈরি করতে পারি। আচ্ছা, আমার আজকের ক্লাসের সর্বশেষ এক্সাম্পলটা আমি এখন তোমাদের সামনে আলোচনা করতেছি। দেখো, এবার আমরা ধাতু হিসেবে নিচ্ছি গ্রুপ 2 থেকে ক্যালসিয়াম, আর অধাতু হিসেবে নিচ্ছি গ্রুপ 17 থেকে ফ্লোরিনকে। তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশনটা কমপ্লিট করা। তো দেখো, ক্যালসিয়ামের হচ্ছে 20, সে 2টা ইলেকট্রন বাদ দিলে কত হতে পারতেছে? 18 হতে পারতেছে। আর ফ্লোরিন তো 9, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সহজেই 10 হতে পারতেছে। তো ওই আগের সমস্যাটার মতোই, যে ও 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে, বাট ও তো আর 2টা ইলেকট্রন গ্রহণ করবে না, ফ্লোরিন তো আর 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, তার পক্ষে একটা ইলেকট্রনই গ্রহণ করা সম্ভব। তাহলে আমি কি করতে পারি? দেখো, দুই দিক থেকে 2টা ফ্লোরিন যদি আমি নেই, তাহলে 2টা ফ্লোরিন উভয় কিন্তু নিয়নের কাঠামো পেলো, একটা একটা করে গ্রহণ করলো, মানে 2টা ফ্লোরিন একটা একটা করে 2টা গ্রহণ করলো, আর ক্যালসিয়াম একাই 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারলো। এবং যার কারণে দেখো ডায়াগ্রামটা এরকম, দেখো 2টা ফ্লোরিন দুই পাশে, ক্যালসিয়ামটা মাঝে। তো এখন কি হবে? এই যে এখান থেকে একটা ইলেকট্রন চলে আসবে এই জায়গাতে, আমি এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে যাবো এই জায়গাতে, নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার ফলে এই যে ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম সে 2টি ইলেকট্রন হারিয়ে সে হলো Ca2+, আর ফ্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে তৈরি হলো F-, আবার এখানেও একটা করে ইলেকট্রন গ্রহণ করে তৈরি করলো F-, অর্থাৎ ফ্লোরাইড আয়ন তৈরি করতে পারলো। সর্বশেষ দেখো, তাহলে আমরা তিনজনকে লাস্টে আবার একত্রিত করব। তাহলে ক্যালসিয়াম আয়ন একটা ছিল, এই জন্য Ca, বাট ফ্লোরাইড আয়ন কিন্তু দুইটা ছিল, দুই পাশে দুইটা ছিল, এই জন্য 2F-, এবং এই 2টাই একটু পরে কি হয়ে যাবে? অণু হয়ে যাবে। মনে রাখবা, আয়নে যেটা সহগ আকারে থাকবে, তোমার যখন যৌগ গঠন করবে তখনই সেটা কি হয়ে যাবে? ডান পাশে অণু আকারে বসে যাবে। তো আমরা মোটামুটিভাবে 4টে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি: সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, লিথিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম সালফাইড। আশা করতেছি এই এক্সাম্পলগুলোর মাধ্যমে তোমরা তোমাদের বেসিকটুকু তোমরা ক্লিয়ার করতে পেরেছো। আচ্ছা, আর সর্বশেষ তোমাদের বইয়ে কিন্তু দেখো এই কথাগুলোই বলা আছে। আমি এতক্ষণ যেই যেই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করেছি, তোমাদের বইয়ে জাস্ট প্রত্যেকটা পয়েন্টে এই কথাগুলোই জাস্ট বলেছে আর কি। তো এই জায়গাতে জাস্ট একটা ওয়ার্ডকে আমি শুধুমাত্র একটু ডিসক্রাইব করব। সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল। মানে আমি যেটাকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বললাম না, মানে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন যেরকম অ্যানায়নকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলটার মান বা এই আকর্ষণ বলের নাম দিচ্ছে তারা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল, অর্থাৎ যেটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এখানে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল দ্বারা নতুন কিছু বোঝাচ্ছে না, জাস্ট ক্যাটায়নের প্রতি যে অ্যানায়নের আকর্ষণ বা অ্যানায়নের প্রতি যে ক্যাটায়নের আকর্ষণ, এই জায়গাতে জাস্ট এই জিনিসটাই বোঝানো হচ্ছে। তোমরা নিজেরা একটু রিডিং পড়লেই আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষে আমি যেই কথাটুকু বলবো, যে তোমরা বইটুকু রিডিং পড়ো, ভিডিওগুলো দেখো, ডায়াগ্রামটা খাতায় এঁকে ফেলো, তাহলে তোমাদের মনে হয় আর এই আয়নিক বন্ধন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমি আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো।